এই সেমিস্টারে তো আমরা এই কোর্সটা ফার্স্ট টাইম ব্রেকে অফার করছি, তো আই উইল ট্রাই টু প্রিপেয়ার সাম ম্যাটেরিয়াল সো দ্যাট ফ্রম নেক্সট সেমিস্টার ফিজিক্যাল ক্লাসের পাশাপাশি কিছু অনলাইন ভিডিওস থাকে আমার তৈরি করা, অথবা কিছু ম্যাটেরিয়াল আসলে অলরেডি দেয়া, মানে হার্ভার্ডে বা এমআইটিতে লোকজন সিমিলার কোর্স নিচ্ছে, হয়তো বা ডিফিকাল্টি লেভেল একটু ডিফারেন্ট হতে পারে বা ফোকাস ডিফারেন্ট হয় অনেক সময়। মেডিকেল স্কুল একভাবে পড়ায় ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স স্কুল একভাবে পড়ায়, স্ট্যাটিস্টিক্স স্কুল ডিফারেন্ট হতে পারে। সো সাম ডিফারেন্ট, এটা একটা ইন্টারডিসিপ্লিনারি এরিয়া, তাই না? How was the quiz? Last quiz, quiz number 2? No good? That's fine. Calculation is not important, but problem ta to dhorte pare na, right? For example, আমরা প্র্যাকটিস করলে কি বলছিলাম যে একটা প্রবলেম দেওয়া ছিল যেখানে হচ্ছে কে মিনস ক্লাস্টারিং এর একটা এক্সারসাইজ করতে বলেছিল, একটা ইটারেশন, আর একটা দেওয়া ছিল সফট কে মিনস ক্লাস্টারিং এর জন্য। পরীক্ষিত রিপিট করা হয়েছে কোশ্চেন। ওটা কঠিন ছিল প্র্যাকটিসেরটা, এটাও ইজি ছিল। ওখানে 2 ডাইমেনশন ডেটা ছিল, এখানে কি 1 ডাইমেনশন ডেটা ছিল, আরো ইজি হওয়ার কথা, তাই না? আচ্ছা, আরেকটা ছিল কে মিনস এর ইনিশিয়ালাইজেশন, রাইট? আচ্ছা, তাহলে আমরা এখন যেটা করি প্র্যাকটিস প্রবলেমগুলো ট্রাই করতে থাকি। আমরা তাহলে যে রিভিউ ক্লাস যেটা নেব পসিবলি 26 তারিখ রাতে বা 27 তারিখ রাতে। 27 তারিখ একটু লেট হয়ে যাবে, তাহলে 27 তারিখ সন্ধ্যায় আমরা করি। হ্যাঁ, তাহলে তার আগে প্র্যাকটিস প্রবলেমগুলোতে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে you can find out those things so that review class I can give hints or try to tell you how to attack those problems. That will be good, right? প্রবলেম দেওয়া হয়েছে তো সবটা করেন না, চ্যাটজিপিটি কে বলেন ও করে দিবে। যেগুলো আমি দিয়েছি ওগুলো করলে হবে। Look at the quiz question and just test it with the last, বিশেষ করে লাস্ট কুইজ কোশ্চেন। লাস্ট কুইজ কোশ্চেনে 3টা কোশ্চেন ছিল না? প্রথমটা ছিল খুবই কনসেপচুয়াল, যে কেমিক্যাল ক্লাস্টারিং এর সাথে জিন এক্সপ্রেশন অ্যানালাইসিসের সম্পর্ক। সো ইউ শুড নো দ্যাট, রাইট? আমরা প্রথমেই তো মোটিভেট করার চেষ্টা করি যে আমরা কেন ক্লাস্টারিং দেখতেছি, রাইট? প্রবলেমগুলো এরকম ছিল না? হ্যাঁ, বা একটা প্রবলেম ছিল এরকম যে ক্লাস্টারিং করলাম, করে দেখলাম যে দুইটা জিন ডিফারেন্ট কিন্তু একই ক্লাস্টারে পড়ছে। এটা কি কনসেপচুয়াল কোশ্চেন? কোশ্চেনটা মানে হচ্ছে হোয়াট ইজ রং উইথ দ্য কেমিক্যাল ক্লাস্টারিং অ্যালগরিদম and try to give some general problem যে কেমিক্যাল ক্লাস্টারিং এর কি প্রবলেম। হার্ড ক্লাস্টারিং করে, ইনিশিয়ালাইজেশনে ভুল হতে পারে, আর কত কত প্রবলেম আমরা দেখছি। সো দোজ আর থিংস ওইটা আমি ডিসকাস করছি ক্লাসের মধ্যে, প্রত্যেকটা ধরে ধরে একটু তো ক্লাস দরকার, রাইট? এবং লুক এট দ্য প্র্যাকটিস প্রবলেম বলা ছিল যে হোয়াট আর দ্য লিমিটেশনস অফ কেমিক্যাল ক্লাস্টারিং এন্ড ট্রাই টু ফাইন্ড সলিউশনস। প্র্যাকটিস প্রবলেম থেকে দেওয়া হয়েছে কিনা কিচ্ছু করা লাগবে আর কোথেকে কি করা লাগবে? ক্লাসে যা পড়াইছি প্র্যাকটিস প্রবলেম, আর বাইরে আর কেন আমি দেখতে বলবো? ইয়েস, ক্লাস লেকচার এন্ড প্র্যাকটিস প্রবলেমস। এই ক্লাস সিস্টেমের ধারণা ছিল অনেক সহজ করার চেষ্টা করেছেন আমার মনে হয়েছে। প্রথমটাতে একটু বলস ছিল, ওইটা আসলে প্র্যাকটিস প্রবলেমগুলো ভালো মতো করি, মিডের জন্য ঘুরে না, দ্যাটস মানে এনশিওর। ওকে, oh no cheat sheets will be allowed. You can tell me what you need to memorize. I can put that into the question. For example, soft Clemens clustering equation দিয়ে দিয়েছি না, so I can do that. You can tell me just cheat sheet আমি স্যার এগুলো রাখতে চাই, I will put that into the question. Equations you don't have to memorize, I will put all the equations that you need. Okay, আজকে আমরা জাস্ট এই পিসিএস স্লাইডটা শেষ করব, ওই পর্যন্ত। আমরা আমাকে তার পড়াতে দিবেন না মনে হচ্ছে। জি স্যার, একটা হাফ ডান স্লাইডে আমাদের থামা উচিত না, জাস্ট একটা 3-4 স্লাইড মনে বাকি আছে। হাফ ডান দিস হাফ ডান নিয়ে আমাদের ভিডিও করে যাওয়া উচিত না।
অর্থাৎ মানে if you compare with bioinformatics course taught in the other universities in Bangladesh, we have to be somewhere, right? last দুই ক্লাস ধরে আমরা কম্পিউটার সায়েন্স দেখতেছি, বায়োইনফরমেটিক্স অল্প অল্প আছে, তাই না? আজকে আমার একটা টপিক বাকি আছে, আমার ওইটা একটু গো থ্রু করে শেষ করি। প্র্যাকটিস প্রবলেমস, ফাইনাল থিং ইজ প্র্যাকটিস প্রবলেমস, ইউ সলভ দ্যাট উইল গুড। স্যার কোই আর কি ভেরিয়েশন? আচ্ছা আমি ট্রাই করব না আরো দেওয়া। স্যার কোশ্চেনে কি স্যার আরে ভেরিয়েশন তো তার বিপদে পড়বে আপনি। Yes. ওখান থেকে হুকুম আসবে না। Variations will be there, but you can have an idea. Model questions পেতে পারে। এই আপনারা সব বোঝেন, বড় বড় মানুষ আপনারা। আচ্ছা আমরা আমাকে এই জিনিস বলেন তো, ধরেন ওই যে লাস্ট ক্লাসে আপনি যেটা একটু বলছিলাম, আজকে আমরা একটু দেখতে চাই, সেটা হচ্ছে ধরেন দুইটা যে এক্সপ্রেশনের যদি আমি বলি যে দুইটা কন্ডিশন আছে, একটা হচ্ছে একটা ড্রাগ নেওয়ার আগে, একটা ড্রাগ নেওয়ার পর। দুইটা কন্ডিশনে আমি ধরেন তিনটা বা চারটা জিনের জিন এক্সপ্রেশন নিলাম, হ্যাঁ, চারটা জিন সাপোজ। সো আই হ্যাভ সাম নাম্বারস, রাইট? সো আই হ্যাভ counts of genes before taking the drug and after taking the drug. How can I compare between these two count arrays? দুইটা array আছে, একটা arrayতে চারটা count আছে, পরের আরেকটা arrayতে চারটা count আছে। How can I compare between these two? এরা একই নাকি ডিফারেন্ট? এটা আমি কিভাবে কম্পেয়ার করতে পারি? For example, I have suppose two sections of bioinformatics. One section has got this group grades, another section has got different grades. How can I compare between these two groups? Can you answer me this question? স্যার হ্যাঁ লিখেন Grades? How? Average. That's a good word. তার মানে আপনারা বলছেন যে এভারেজ দিয়ে আমি চেক করতে পারি, রাইট? ও আচ্ছা কিভাবে? আমি প্রথম যে এররটা, এটার একটা এভারেজ ক্যালকুলেট করতে পারি, পরের এভারেজ এররটা কি আরেকটা এভারেজ ক্যালকুলেট করতে পারি, করে আমি দেখতে পারি যে দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা, রাইট? Is that good? কেন না? মোটামুটি ভালো। ওকে, মোটামুটি ভালো কখন না? আউটলায়ার ইজ এন ইস্যু। কোন একটা ক্লাসে একটা আউটলায়ার থাকতে পারে যেটার কারণে মিনটা কি সরে যেতে পারে। সো আউটলায়ার ইজ এন ইস্যু। ইয়া। সো মিন alone cannot do this. মিনের সাথে সাপোর্ট করার জন্য কাকে আনতে পারতেন? ভেরিয়েন্স। তো মিন আর ভেরিয়েন্স স্যার রিভিশন হচ্ছে ভেরিয়েন্সের রুট নিলে হয়, রাইট? সো মিন আর ভেরিয়েন্স দুটো মিলানো হচ্ছে, তাই না? শুধু মিন দিয়ে মেক সেন্স করবে না, রাইট? তো ভেরিয়েন্স আনতে হবে। তার মানে দুইটা ডিস্ট্রিবিউশন বলি আমরা, তাই না? একটা ডিস্ট্রিবিউশন হচ্ছে গ্রুপ অফ নাম্বারস, another distribution group of numbers. They are not distributions, these are observations. আমরা দেখতে পাচ্ছি, বাট আমরা একটা লিমিটেড অবজারভেশন নিয়েছি। আমি চারটা জিনের এক্সপ্রেশন দেখতে পাচ্ছি, এখানে কি চারটা জিনের এক্সপ্রেশন, and then I have only two readings. আমার সত্য নাই, বা বায়োইনফরমেটিক্স কোর্সে যারা পরীক্ষা দিয়েছে শুধু তাদের ডেটাবেস আছে, যারা এই পরীক্ষা দেয়নি বা যারা এই কোর্সটা নেয়নি তাদের সম্বন্ধে I cannot guess, right? And then আপনি বলবেন যে স্যার পরীক্ষা প্রশ্ন ভালো হয়নি, এই জন্য আমি খারাপ করছি। আমি আসলে খারাপ না। So there are lots of issues, experimental issues থাকে না? So how can I compare between these two groups, any two groups, right? So one idea is good, we can compare the means. Another idea is that mean does not always represent the distribution. Population take distribution করে না, কেন? কারণ হচ্ছে variance এর মধ্যে। So I have to consider variance as well. So today we'll build our concept where we'll see that how to compare between two samples. এটা আমরা মিডের পরে আবার যাবো, আজকে পারবো না, মিডের পরে যাবো। সো টু স্যাম্পল প্রেডিক্ট করার জন্য এর আগে আমরা দেখছি যে ইউক্লিডিয়ান ডিসটেন্স বলে একটা জিনিস আছে, তাই না? এটা আমরা প্রায় ইউজ করি। তো দ্যাট অলসো গিভ আস অ্যান আইডিয়া যে কতটা ডিফারেন্ট, তাই না? সো আমি যদি জিন কাউন্টগুলোকে কোঅর্ডিনেট চিন্তা করি তাহলে কি সরাসরি ইউক্লিডিয়ান ডিসটেন্সে পাঠিয়ে দিতে পারি, রাইট? বাট এখানে আই হ্যাভ নো আইডিয়া যে এই যে ডিসটেন্স মেজারটা আসছে এটা আসলে ডিফারেন্সটা কি মিন করে, তাই না?
কিংবা হ্যাভিং ডিসটেন্স দেখছিলাম আমরা, যে দুইটা জিনিস থাকবে, দুইটার মধ্যে পার্থক্যগুলো যোগ করলেই কি এক ধরনের ডিসটেন্স পাওয়া যায়। তো ডিসটেন্স মেজার আমাদের মাথার মধ্যে আছে। So distance measure is one idea. আর একটা হচ্ছে probability তে কনভার্ট করে I can think যে এই যে স্যাম্পলটা এটা কোনো একটা পপুলেশন থেকে আসছে, সেই পপুলেশনটার নেচার যদি আমি জানতে পারি, তাহলে ওই পপুলেশনটার যে ডিস্ট্রিবিউশন থেকে জেনারেট করে স্যাম্পল, ওইটা সম্বন্ধে একটা আইডিয়া হয়। ফর এক্সাম্পল আমি যদি জানি যে আমার যে স্যাম্পলগুলো আছে তাদের মিন হচ্ছে 5 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1 সাপোজ, তাহলে আমার অনেক কিছু জানা হয়ে গেল না। এবং আমি জানতে পারতেছি এটা হচ্ছে একটা পয়জন ডিস্ট্রিবিউশন, বা এটা একটা নেগেটিভ বাইনোমিয়াল, কিংবা এটা একটা নরমাল ডিস্ট্রিবিউশন। হ্যাভ ইউ হার্ড দিস নেমস? পয়জন, নেগেটিভ বাইনোমিয়াল। তাহলে আমি কি একটা থিওরিটিক্যাল ডিস্ট্রিবিউশন চিন্তা করতেছি, and I know the parameters of this theoretical distribution, namely mean and variance. Sometimes we need other parameters for those distributions. Now if I know these parameters, how to know these parameters? I don't have any idea. স্যাম্পল দেখেই আমার ওই ডিস্ট্রিবিউশন প্যারামিটার সম্বন্ধে ধারণা করতে হয়। জেনে ফেললে তখন আমি বুঝতে পারি যে আচ্ছা এখান থেকে আসছে, রাইট? না জানলে আমি আননোন ডিস্ট্রিবিউশন 1 আর ডিস্ট্রিবিউশন 2 এই দুটোর মধ্যে কম্পেয়ার করার জন্য কোনো একটা ওয়ে থাকে, রাইট? এখানে ইকুইডিস্টেন্স কাজ করবে? করবে না। সো देयर আর মেনি ওয়েজ বাই হুইচ উই ক্যান ডু দ্যাট। একটা ওয়ে হচ্ছে হাইপোথিসিস টেস্টিং করা, স্ট্যাটিস্টিক্যাল টেস্টিং এর দিকে যাওয়া। আরেকটা ওয়ে হচ্ছে এই যে ডিসটেন্স মেট্রিক, এই ধরনের কিছু ডিসটেন্স মেট্রিক আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। আজকে আমরা দেখব হচ্ছে ডিসটেন্স মেট্রিক দিয়ে স্টিল করা যায় কিনা। নেক্সট মেবি আফটার মিট উই উইল সি যে how to perform hypothesis testing. Already you have learned few testings like t-test, chi-square test, right? From which course? Probability and statistics, probably. So আমরা ওইটা আজকে দেখব না, আজকে আমরা দেখব যে একটা ম্যাট্রিক তৈরি করতে পারি কিনা যেটার মাধ্যমে দুইটা স্যাম্পলকে আমরা কম্পেয়ার করতে পারি। দুইটা স্যাম্পল মানে হচ্ছে দুইটা স্যাম্পলের স্যাম্পল তো দেখতে পাচ্ছি আমরা, পপুলেশন দেখতে পাচ্ছি না, বাট আমি ধরে নিব যে স্যাম্পল রিপ্রেজেন্টস দ্য পপুলেশন। সো আমি স্যাম্পল থেকে পপুলেশনের প্রবাবিলিটি অ্যাজিউম করব এবং ওই দুইটার মধ্যে হচ্ছে ডিসটেন্স মেট্রিক বা সামহাউ টেস্টিং করা ট্রাই করব। অলরাইট, so what we were seeing in the last lesson, so আমরা দেখছিলাম হচ্ছে প্রথমে পিসিএ হচ্ছে ডাইমেনশনালিটি কমানোর জন্য, তাই না? কেন দরকার কমানো? কারণ নাম্বার অফ জিনস ইজ টু হিউজ, রাইট? 20,000 30,000 বিভিন্ন প্ল্যান্টের জন্য বা মাউসের জন্য ডিফারেন্ট নাম্বারস, বাট দিস আর লাইক 20,000 জিনস। এখানে আমি কি করতে যাচ্ছি? আমি ডিফারেনশিয়াল জিন এক্সপ্রেশন করতে আমি জানতে চাই যে দুটো কন্ডিশন, বিফোর দ্য ড্রাগ এন্ড আফটার দ্য ড্রাগ হ্যাজ বিন ট্রিটেড, এই দুটোর মধ্যে জিন এক্সপ্রেশন লেভেলে কোনো ধরনের পার্থক্য আছে কিনা। পার্থক্য মানে কি? কিছু কিছু জিন আপ রেগুলেটেড হওয়ার কথা, কিছু কিছু জিন কি ডাউন রেগুলেটেড হওয়ার কথা। বাট এই হিউজ পরিমাণ ডেটা নিয়ে সামটাইমস আমরা আসলে ভিজুয়ালাইজেশন করতে পারি না, মেশিন লার্নিংও ভালো হয় না। তো আমাদের কোনোভাবে কি ডাইমেনশনালিটি কমানো যায় কিনা? ফর দ্যাট উই ইউজড a linear method called principal component analysis. The idea again was mean এর সাথে সম্পর্কিত ছিল যে একটা ক্লাস, একটা গ্রুপ অফ people or a sample is represented by its mean, right? You just told me that thing, the mean দিয়ে বোঝা যায়। আমি বলতেছি হ্যাঁ mean is good, but there is something else called variance. কারণ varianceটাও আমাকে আইডিয়া দেয় যে আমার ডেটা কতটা dispersed, right? কারণ হচ্ছে আমার mean যদি এটা হয়, and if I know that all my data are just mean এর কাছাকাছি, তাহলে আমার কম্পেয়ার করতে খুবই সমস্যা। তাহলে একটা মিন যদি এরকম হয় আর একটা মিন যদি এরকম হয়, মিন 1 এন্ড মিন 2, আমি খুব সহজে কি পার্থক্যটা বুঝতে পারি, রাইট? আচ্ছা, সো বাট আইডিয়ালি কি হয়? আরেকটা জিনিস থাকে, এটা কি? ডিসপারশন, ভ্যারিয়েন্স। মিন থেকে ডেটাগুলো আসলে কি পরিমাণে ডিস্ট্রিবিউটেড আছে। সো এরকম দুই মানে আমরা যদি দুইটা স্যাম্পল থাকে, দুইটার জন্য কি আমি I should see some different variances or different means. সো এখানে যেমন দুইটা কি স্পষ্ট হবে কি দুইটা মিন দুইটা কি যথেষ্ট দূরে, এবং
ওভারল্যাপিং রিজন কি খুব বেশি নাই। এই ধরনের কেসে খুব অবভিয়াসলি আমরা বলতে পারি যে এই দুইটা আলাদা। পিসি এর আইডিয়াটা কি ছিল? পিসি এর হচ্ছে যে ডেটা একটা স্যাম্পলের ডেটা আমরা দেখতে পাচ্ছি এবং সেই ডেটার মিন ভেরিয়েন্স আমি দেখতে পাচ্ছি, বাট ইজ দ্যাট ভেরিয়েন্স, মানে ভেরিয়েন্স তো আছে ডেটার মধ্যে, কিন্তু ভেরিয়েন্স কে তৈরি করে? নয়েজও তো ভেরিয়েন্স তৈরি করে। বা ডেটার মধ্যে অনেক ফিচার আমরা নিয়েছি, অনেক জিন আছে, বাট ক্যান উই সামহাউ explain the variance using less number of variables? এটা তো একটা এক্সাম্পল, যে এক্সাম্পলটা দেখছি আমরা, এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ডেটা। ওয়ান ডাইমেনশনাল ডেটা মিন্স একটা মিন তার এগেইনস্টে বাকি ভ্যালুগুলো। বাট থিংক অ্যাবাউট ইন ডাইমেনশনাল ডেটা। একটা ডাইমেনশন থাকলে আমার কমানোর কিছু নাই, তাই না? উই হ্যাভ জাস্ট সিজিপিএ সাপোজ। সো আমার এখানে ডিমেনশন রিডাকশনের কোনো ইস্যু আসলে আসছে না, ভিজুয়ালাইজেশন ইজি। এই জন্য হচ্ছে বারবার আমরা ওয়ান ডাইমেনশনে ভিজুয়ালাইজ করি। বাট থিংক অ্যাবাউট টু ডাইমেনশন, তখন কি একটা এরকম একটা রিজন হবে, তাই না? একটা মিন এন্ড মিনের চারদিকে কি ডিসপার্স। এরপরে বেশি গেলে আমি আর ভিজুয়ালাইজ করতে পারতেছি না। দেন উই ক্যান create some conceptual models of n-dimensional data. So think about n-dimensional data যার কি একটা মিন আছে and then চারদিকে ছড়ানো একটা ভ্যারিয়েন্স আছে। Now do we need all these n dimensions or can we remove or reduce a few of the dimensions? এটা ছিল পিসি এর আইডিয়া। পিসি বলতেছে যে আমরা কনভার্ট করতে চাই, অরিজিনাল যে ডাইমেনশনগুলো ছিল এগুলোকে আমরা কনভার্ট করে নতুন একটা ডাইমেনশনালিতে নিয়ে যেতে চাই। হাউ? so that variance, নতুন ডাইমেনশনে ভ্যারিয়েন্স গুলি এক্সপ্লেইন করতে পারবে এমন এক্সিস গুলো থাকবে, লোয়ার ভ্যারিয়েন্স যেগুলো থাকে সেগুলোকে আমরা বাদ দিয়ে দিই। মেক সেন্স? এটা ছিল আমাদের পিসি এর এটা। পিসি কি করতেছে? একটা এক্সিস থেকে আরেকটা এক্সিসে কনভার্ট করতেছে। হাউ? নতুন এক্সিসটা কি আসলে? নতুন এক্সিসটা আগের এক্সিস গুলোর এক ধরনের লিনিয়ার কম্বিনেশন। ফর এক্সাম্পল, আমরা যদি একটা সহজ সিমিলি দেখাই, suppose I have something like this. এখানে একটা পয়েন্ট আছে, কেমন? এটা তোমার আগের এক্সিস x1 and x2. Now I am looking for a new axis for this point. আমি আপাতত একটা ডেটা ধরে নিচ্ছি। মেক সেন্স? এখন এই নতুন এক্সিস কোথায় হবে? নতুন এক্সিস তো আমি যে কোনো জায়গায় দিতে পারি, রাইট? এবং নতুন এক্সিসের অরিজিন পয়েন্টও কি এখানে হতে হবে এমন কোনো কথা নাই আসলে, যে কোনো জায়গায় আমি চিন্তা করতে পারি। সাপোজ আমি এরকম একটা এক্সিস চিন্তা করলাম, এটা যদি এক্সিস চিন্তা করছি, তাহলে এই বাকি এক্সিস গুলো কি এই এক্সিসের অর্থগোনাল হবে, রাইট? সেটা এখন অরিজিন এখানে ধরি বা যেখানে ধরি না কেন। Now look at the, এটা হচ্ছে কি তার একটা প্রজেকশন on this axis, আর এই axis এর প্রজেকশন কি হচ্ছে this one। আর অরিজিনাল প্রজেকশন দেখেন, এটা ছিল অরিজিনাল প্রজেকশন এবং এটা ছিল অরিজিনাল প্রজেকশন। Now look at the new projections. তাহলে আমার মানে আমাদের আইডিয়া ছিল এরকম, তাহলে এটা একটা পয়েন্টের জন্য, রাইট? একটা পয়েন্টের জন্য হোয়াট আই এম লুকিং ফর, আমি যাই নি না কেন একই জিনিস, কিন্তু আমি যদি দুইটা পয়েন্ট নিই, সাপোজ আরেকটা পয়েন্ট এখানে নিলাম। এখন দেখেন এটা হচ্ছে নতুন প্রজেকশন আর এটা কি আরেকটা প্রজেকশন। নাও লুক এট দিস টু ডিফারেন্ট পয়েন্টস। প্রথম পয়েন্টটাতে আমরা দেখলাম কি নতুন দুইটা প্রজেকশনই মোটামুটি ইকুয়াল। পরের প্রজেকশনটাতে কি এই প্রজেকশনটা স্মলার, এই প্রজেকশনটা কি বিগার, রাইট? দ্যাট মিন্স কোন এক্সিসটাতে ভেরিয়েন্স বেশি? আমি যদি একে z1 নাম দেই আর এটা যদি z2 নাম দেই, z1 এর ভেরিয়েন্স বেশি না z2 তে? Z1 এর ভেরিয়েন্স বেশি না, Z2 তে ভেরিয়েন্স কম। This is Z2, right? And this is Z1. এখন আরেকটা পয়েন্ট নেই, সেটা এখানে হতে পারে। এখানে কি আরো কি আমার মনে হচ্ছে কি নাও Z1 becoming more prominent, right? নাও পিসি কি করে? তাহলে পিসি এর ক্ষেত্রে কি তিনটা পয়েন্ট না চারটা পয়েন্ট, 10টা পয়েন্ট, 10,000 পয়েন্ট হতে পারে। তো পিসি করে কি এরকম নতুন এক্সিস বের করার চেষ্টা করে। দোজ এক্সিস গুলোতে প্রত্যেকটা এক্সিসে প্রত্যেকটা স্যাম্পলের কি প্রজেকশন আছে, রাইট? সো ওই নতুন যে একটা ডিরেকশন যদি ঠিক করে ফেলেন, বাকি ডিরেকশনগুলো মাস্ট বি অর্থোগোনাল টু দ্যাট ডিরেকশন। তাহলে তার উদ্দেশ্য হচ্ছে ওই যে আমার প্রজেকশনগুলো তৈরি হচ্ছে প্রত্যেকটা কনভার্টেড এক্সিসে, রাইট?
এগুলি যাতে আমার অরিজিনাল যে এক্সেস ছিল সেখানে যে ভেরিয়েন্স ছিল তার তুলনায় কি ওইখানকার ভেরিয়েন্স গুলো পরের দিকের এক্সেস গুলোতে কি মিনিমাইজড হবে, শুরুর দিকের এক্সেস গুলোতে কি ম্যাক্সিমাইজ হবে। তাহলে আমি লোয়ার মানে যেগুলোতে হচ্ছে আমার ভেরিয়েন্স কম ওগুলোকে আমি দু একটা বাদ দিয়ে দিতে পারি। বাদ দিলে কি হবে, আমি লস করব, কারণ আমার ডেটার যে ফাইন ডিটেইলস ওটা আমি হারাই ফেলবো। কিন্তু ওই যে আমরা বলছিলাম 90% ভেরিয়েন্স এক্সপ্লেইনড, 95% ভেরিয়েন্স এক্সপ্লেইনড, সো আমি কিছু হারাচ্ছি কিন্তু মোস্ট অফ থিংস আমি পেয়ে যাচ্ছি। সো আমি ম্যাক্সিমাম ভেরিয়েন্স গুলো নিয়ে আমি হচ্ছে ডেটার 95% বা 90% জিস্ট বা ইনফরমেশন আমি কালেক্ট করতেছি। মেক সেন্স? এখন আমি জানবো কি হবে নতুন অর্থোগোনাল ডিরেকশন কোন দিকে হবে। আমি যদি একে পিওর অপটিমাইজেশন প্রবলেম বলি তাহলে আমার কাজ হবে কি এরকম বিভিন্ন জায়গায় লাইন প্রজেক্ট করে করে দেখা কোন লাইনের জন্য আসলে এই প্রপার্টিজটা ম্যাক্সিমাইজড হচ্ছে, রাইট? বাট উই আর লাকি যে লিনিয়ার অ্যালজেব্রাতে উই গট সাম অ্যালগরিদমস টু ডু দ্যাট। সেটা কি? সেটা হচ্ছে আমরা প্রথমে আমার যে ডেটাটা আছে ডেটাটার মিন বের করি আর ডেটাটার কি বের করি ভ্যারিয়েন্স বের করি। সো মিন মানে হচ্ছে মিন বের করা সহজ। ডেটা যদি n ডাইমেনশনাল হয় প্রত্যেকটা এক্সিস এ গিয়ে প্রত্যেকটা পয়েন্টের কোঅর্ডিনেটগুলো যোগ করে ফেলেন, n দিয়ে ভাগ করে ফেলেন, তাহলে কি মিন ভ্যালু পেয়ে গেলাম। আর ভ্যারিয়েন্স পাওয়ার জন্য উই নো হোয়াট ইজ ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স কি x মাইনাস মিউ হোল স্কয়ার তার সামেশন ডিভাইডেড বাই n। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে এটা রুট ওভার করে দিলে যা হবে। তো এটাও তো বের করা যায়। ইফ উই হ্যাভ দ্য মিন ভেক্টর এন্ড উই অলসো হ্যাভ আদার ভেক্টরস, তাহলে প্রত্যেকটা ভেক্টর থেকে মিন ভেক্টরকে বিয়োগ করি, তাহলে কি প্রত্যেকটা মিন সেন্ট্রালাইজড হয়ে গেল। তারপর ওটার স্কয়ার করলে কি ভেরিয়েন্স পাওয়া যাবে। সো দ্যাটস হোয়াই আমরা কি একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করেছিলাম না, দ্যাট অ্যাকচুয়ালি ব্রিং দ্য স্কয়ার। তাহলে আমি যে ম্যাট্রিক্সটা পাই ম্যাট্রিক্সের নাম কি কোভেরিয়েন্স ম্যাট্রিক্স। ওই ম্যাট্রিক্সটার যে আইগেন ভেক্টরগুলি দোজ আর দ্য নিউ ডিরেকশনস, দোজ আর দ্য প্রিন্সিপাল components and they are ordered by eigen values. যার eigen value যত বেশি সে তত বেশি variance explain করে। make sense? এটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম তাই না? সো আইডিয়াটা হচ্ছে অরিজিনাল এক্সিস থেকে নতুন এক্সিসে যাও, যাওয়ার সময় see that the projections that those are the errors। আমি যদি z2 কে বাদ দিয়ে দিই তাহলে z1 থাকতেছে আর z2 এর জন্য কিছু এরর তৈরি হচ্ছে। z2 এর জন্য এররগুলো কি কি? এই যে এইটুকু এরর আর কি এইটুকু এরর, তাই না? তাহলে এই এররগুলো কি সাম করতে পারি না আমি? সো আই নিড z1 so that all these summations should be minimized. Make sense? এটা তিনটার জন্য দিছি एग्जांपल, বাট there could be many more examples. সো ওই ভেক্টরগুলো দরকার যাদের জন্য কি এই জিনিসগুলো মিনিমাইজড হবে। অপটিমাইজেশন আমরা করি না, আমরা উই হ্যাভ গট গুড লাইব্রেরিজ দ্যাট ক্যান সলভ দ্য প্রবলেম, বাট ম্যাট্রিক্স অনেক বড় হয়ে গেলে অপটিমাইজেশন করতে হবে, কারণ অনেক বড় ম্যাট্রিক্সে সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশন আসলে কাজ করে না, কারণ অনেক জিরো টিরো থাকে ডেটার মধ্যে। ওকে, বাট উই নো দ্যাট দেয়ার আর লাইব্রেরিজ যারা হচ্ছে আমাকে প্রিন্সিপাল কম্পিউটার অ্যানালাইসিস করে দিবে, বাট আইডিয়াটা বোঝা দরকার যে what is the thing. So z1 is nothing but a combination of the vectors from the original space. Axis গুলো কি একটা ডিরেকশন না? সো z1 কি এই অরিজিনাল গুলোর একটা কম্বিনেশন। সো ইটস very much possible to go from x1 x2 to z1 z2 or z1 z2 to x1 x2 vice versa. এটা জাস্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ওই ভেক্টরগুলো থাকবে, আমরা জানি যে কোন একটা ভেক্টরকে আরেকটা ভেক্টরের দিকে কি প্রজেক্ট করানো ইজি, ইটস এ ডট প্রোডাক্ট। তাহলে কি ভ্যালুটা পেয়ে যাই, নতুন ডিরেকশনটা পাও কি, তাহলে আই নো দ্য ডিরেকশন। মেক সেন্স? সো ফিচার সেটকে আমরা খুব সহজে কি একটা কোঅর্ডিনেট সিস্টেম থেকে আরেকটা কোঅর্ডিনেট সিস্টেমে যেতে পারি। এটা x1 x2 থেকে z1 z2 তে যাওয়া যাবে, আবার z1 z2 থেকে কি x1 x2 যাবে। আমি যদি z2 বাদ দিয়ে দিই তখন কিন্তু আমি আর z1 থেকে যদি x1 x2 তে আসি তাহলে অরিজিনাল ডেটা ফেরত পাবো না, কারণ z2 হারিয়ে যাচ্ছে। সো আমি একটা খর্বিত জিনিস পাবো, রাইট? সো ডেটা কম্প্রেশন অনেক সময় করে কি z1 z2 তে গিয়ে আমি সে z1 থেকে z1000 আছে, সো ইউ রিমুভ এ ফিউ অফ দ্য বিটস, শেষের দিকে গুলো ধরেন আমার 1000টা ডাইমেনশন আছে, আমি হয়তো 500 দিয়ে দিলাম, তাহলে ডেটা সাইজ ছোট হয়ে আসে না? বাট এটা কি লসলেস হলো?
lossy compression. So we can come back to the original space, but এখানে কি original data rate construct হবে না। So PCA দিয়ে কিন্তু compression করা হয়, but PCA compression টেক্সটের জন্য কাজ করবে না, টেক্সটের জন্য কাজ করবে না। PCA compression ইমেজের জন্য কাজ করবে, ভালো হবে না, ইমেজের মধ্যে কিছু গ্লিচ দেখা যাবে। বাট PCA compression এই ধরনের সিগন্যাল ডেটার জন্য কাজ করবে, হতে পারে, কারণ খুব বেশি সাজাচ্ছে না। So PCA saves space, takes the what is most important from the data, and if you can save those Z1, Z2, Z3, X1, X2, X3, you can always go back and forth করা যায়, তাই না? X থেকে Z, Z থেকে X। আচ্ছা, আমরা তো কিভাবে আইগেন ভেক্টর বের করতে হয় এগুলো দেখাচ্ছি না। These are part of your linear algebra course. In this course we are going to use some library. Theory to library use করার উপায় নাই। So project হচ্ছে আমরা whenever we doing PCA আমরা হচ্ছে library use করব। একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, মনে আছে? আমি একটা ডেটার জন্য কি PCA করেছিলাম না? বলছিলাম যে ওই জিন এক্সপ্রেশনের জন্য PCA ট্রাই করো। এটা করলে it will help you in project. Because আমরা প্রজেক্টে বা প্রজেক্ট কেন? কারণ হচ্ছে আমাদের ল্যাব নাই, so that ল্যাবের কিছু কাজ যাতে আপনি করেন। That's why we have given a term project. So this was PCA. The last thing that we discussed, if I remember, was a new method called multi-dimensional scaling. এই মেথডে আমরা যেটা করছি, আমরা হচ্ছে অরিজিনাল এক্সিস থেকে একটা নিউ এক্সিসে যাচ্ছি। Suppose I have 2 points I and J, and the original axis system was called X system. That means এটা একটা ভেক্টর x, এটা একটা ভেক্টর x। x এর কয়টা কোঅর্ডিনেট এটা তো বলা নাই। Make sense? So dxi xj means the distance between these 2 points in x coordinate system. And dyj yj means distance between these 2 points in the y coordinate system. This is very much similar to PCA. The idea is, say we have a x coordinate system and we have a y coordinate system. Now the same point I is changed to a point I in y coordinate system, and the same point J is changed to a coordinate system J. PCA তে আমরা কি করতাম? PCA তে হচ্ছে আমরা ট্রাই করতাম কোন একটা এক্সিস বাদ দিলে ওই যে এররটা হচ্ছে ওইটাকে মিনিমাইজ করার জন্য। So the directions are selected in a way so that those who will be discarded তাদের অ্যামাউন্ট এর কম হয়। এখানে গোলটা ডিফারেন্ট। এখানে গোলটা কি? দুইটা পয়েন্ট অরিজিনাল এক্সিসে যেরকম দূরত্ব ছিল, নতুন এক্সিসে কি সিমিলার ডিসটেন্স থাকে না। এই ডিসটেন্সটা আপাতত আমরা ধরে নেই ইউক্লিডিয়ান ডিসটেন্স। তাহলে dx of xi xj, that means x coordinate system এই দুইটা পয়েন্টের যে ডিসটেন্স, that should be similar to yx কোঅর্ডিনেটেড সিস্টেমে যাওয়ার পর i এবং j ডিসটেন্স তাদের সিমিলার হওয়ার কথা। So that's why আমাদের অবজেক্টিভ ফাংশনটা হচ্ছে this two ডিসটেন্সের মধ্যে যে ডিফারেন্সটা তার স্কয়ারটাকে আমরা কি মিনিমাইজ করছি। তার সামনে একটা w দেওয়া আছে, w just to understand which samples are more important than others. So for all possible pair of points ij, আমার ডেটা সেটের মধ্যে যদি আমার 100টা পয়েন্ট থাকে তাহলে 100c2 for all possible points এই অবজেক্টিভ ফাংশনটাকে মিনিমাইজ করার চেষ্টা করা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল স্কেলিং। স্কেলিং কেন? বিকজ অফ দিস w। w মানে হচ্ছে সব পয়েন্টগুলো আমার জন্য ইম্পর্টেন্ট না। যদি w 1 থাকে তার মানে অল আর ইকুয়াল, বাট আদারওয়াইজ পয়েন্টস হ্যাভ গট সাম মিনিংস। ওয়েট হিসেবে কাজ করে এই ডিসটেন্সটা কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমার একটা কোশ্চেন হচ্ছে এখানে, what do you mean by symmetric distance and what do you mean by symmetry? Symmetry মানে সিমেট্রি মানে হচ্ছে একই রকম, তাই না? মানে হচ্ছে a থেকে b এর যে ডিসটেন্স, b থেকে a এর ডিসটেন্স কি সেম, রাইট? ইউক্লিডিয়ান ডিসটেন্স কি সিমেট্রিক, তাই না? কারণ একটা i থেকে j এর যে ডিসটেন্স, j থেকে i ডিসটেন্স কি একই। সো দিস পার্টিকুলার মাল্টি-ডাইমেনশনাল স্কেলিং ইট ইউজেস symmetric distance, তাই না? So it's a good idea, but unfortunately যখনই আমরা নতুন ডাইমেনশনে যাচ্ছি এবং আমরা ধরে নিচ্ছি যে নতুন ডাইমেনশনাল প্রবাবলি আমরা তো ডাইমেনশন রিডাকশন করব, তাই না?
তাহলে আমরা যদি অরিজিনাল ডাইমেনশন হয় x, মেবি এখানে 100 ডাইমেনশন ছিল, নতুন ডাইমেনশনে কি আমি কমাই দিচ্ছি না? কেন কমাচ্ছি? আমি একটা ভিজুয়ালাইজেশন করতে চাই, তারপর আমি 2 ডাইমেনশন করতে চাই বা 3 ডাইমেনশন করতে চাই বা 100 থেকে 10 ডাইমেনশন আনতে চাই। তাহলে আগের ডাইমেনশনে যে জায়গা ছিল, নতুন ডাইমেনশন জায়গা কমে যাচ্ছে না? দেন আই এম সেইং এই নতুন জায়গার মধ্যেও কি ডিসটেন্স সেম থাকতে হবে। সো ইটস এ ডিফিকাল্ট অপটিমাইজেশন প্রবলেম, রাইট? এন্ড অফটেন ইট ডাজন্ট ওয়ার্ক। যেভাবে কাজ করার কথা ওইভাবে কাজ করে না। সো এটা হচ্ছে আরেকটু বেটার আমরা আইডিয়া করতে পারি, এটা হচ্ছে প্রিজার্ভিং neighborhoods. So this was trying to preserve the distances, pairwise distances between two samples in the data set. The next idea we are going to see is preserving neighborhoods. তারপরে অরিজিনাল তারপরে ডিসটেন্সের দিকে কেন যাচ্ছি না? কারণ হচ্ছে আমি যখন রিডাকশন করতেছি তখন ডিসটেন্স in the original dimension does not reflect the distance in the next dimension. Though it's a good idea. And it's between all pairs, right? So the next idea that we are going to see is can we preserve the neighborhoods? তার মানে প্রথম ডিসটেন্সের জায়গা থেকে আমরা সরে আসতেছি। প্রথম যে অরিজিনাল ইনপুট ডাইমেনশন ছিল, আমরা ইনপুট ডাইমেনশন বলবো, সেখানে যারা আমার নেইবারহুডে ছিল, আউটপুট ডাইমেনশনও কি তারাই আমার নেইবারহুডে থাকবে। So that's why we are going to use this idea preserving neighborhoods. Neighbors are important, এবং এখানে আমরা চিন্তা করতে পারি যে hard neighborhood and soft neighborhood. What is the idea? How do I define neighborhood? আমি একটা পয়েন্ট, আমার নেইবারহুড তে কারা আছে এটা আমি ডিফাইন করব কিভাবে? ডিসটেন্স মেজারের মাধ্যমে। তারপরে একটা থ্রেশহোল্ড থাকবে। সো আমি একটা চিন্তা করতে পারি যে একটা রেডিয়াস চিন্তা করলাম যে এখান থেকে একটা ডিসটেন্স d এর মধ্যে যারা আছে তারা হচ্ছে আমার নেইবারহুড। তো এটা হচ্ছে আমার ইনপুট x কোঅর্ডিনেট সিস্টেম। আমি যদি z কোঅর্ডিনেট সিস্টেমে যাই তাহলে আমি আসি এবং কি আমার নেইবারহুডে যারা ছিল তারা সবাই কি চেঞ্জ হয়ে গেছে। Now I want them everyone to be in the my neighborhood. আগে ছিল কি ডিসটেন্স, অর্থাৎ কি আগে আমরা বলছিলাম যে পেয়ারওয়াইজ ডিসটেন্স এখানে যা, পেয়ারওয়াইজ ডিসটেন্স এখানেও কি সিমিলার হওয়া উচিত। এখন বলছি না, আমার প্রত্যেকটা পয়েন্টের নেইবারহুড শুড বি দা সিমিলার, রাইট? তো নেইবারহুড উইল ডিপেন্ড অন আ ডিসটেন্স মেট্রিক কল্ড d, রাইট? হার্ড নেইবারহুড হচ্ছে যারা এই ডিসটেন্সের মধ্যে আছে তারাই আমার নেইবার, বাকিরা হচ্ছে not neighbors. For example, suppose you see somebody here and somebody just outside this distance. একে আপনি দিচ্ছেন 1, একে দিচ্ছেন কি 0. Similar to K-means clustering problem that we have seen, যে hard clustering ছিল, তাই না? অল্প একটু চেঞ্জের কারণে, জাস্ট একটু বাইরের কারণে কি ওকে আমি ধরছি ও আমার নেইবার না। Is that a good idea? That's not a good idea. So what we do, instead of hard neighborhood, we use soft neighborhood. So everyone is my neighbor, but নেইবারহুডের ডিগ্রিটা কি ডিফারেন্ট। কেউ আমার খুব ক্লোজ নেইবার, কেউ আমার খুব দূরের নেইবার। সো 1 আর 0 না হয়ে এর মাঝখানে কতগুলি ভ্যালু আমি অ্যাসাইন করতে পারি আমার ডেটা সেটের সবার জন্য। সো এভরিওয়ান ইন দিস ক্লাস আর মাই ফ্রেন্ডস, বাট মেবি এ ফিউ অফ দেম আর ফ্রেন্ড উইথ 0.99 ফ্রেন্ডশিপ, সাম অফ দেম মেবি 0.1 ফ্রেন্ডশিপ, লাইক নেইবারহুড ইজ লাইক দ্যাট। তাহলে কেউ কেউ আমার কাছের নেইবার। So এই জন্য আমরা যেটা করছি যে সফট নেইবারহুড নামে একটা মেথড আমরা ডিক্লেয়ার করছি। So here is our soft definition of our soft neighborhood. I guess you now understand this equation. So this is the neighborhood between pi and j. I is a point, j is another point. So আমরা আগে হার্ড নেইবারহুডে কি করতাম? I এবং j এর ডিসটেন্স দেখতাম এবং ডিসটেন্সটাকে একটা থ্রেশহোল্ডের সাথে কম্পেয়ার করে আমরা পানিশ করতাম। Either you are my neighbor or you are not neighbor. But here we are saying যে I হচ্ছে একটা পয়েন্ট, so any of the j, so I হচ্ছে একটা পয়েন্ট and j, so this is I and j could be any of the point in the data sets, whether this far away or near to me. তাহলে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, so this could be a j, this is also could be a j, right? For all j there is a neighborhood function, and this neighborhood should depend on the distance between I and j. Make sense? So now এই ডিসটেন্সটা যত কম হওয়ার কথা, নেইবারহুড কি তার তত বেশি হওয়ার কথা। So how can we do that? Suppose আমার একটা ডিসটেন্স আছে, সাপোজ এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 3. So can you propose something to assign neighborhood to these two points? Inverse of d.
সো আমি বলতে পারি যে এটা হচ্ছে 1/d, রাইট? আমি জাস্ট প্রপোজিং। তাহলে প্রথমটার নেইবারহুড হচ্ছে 1, পরেরটা নেইবারহুড কি 1/3, মেক সেন্স? তো এটা বোঝাচ্ছে এটা কাছে, এটা বোঝাচ্ছে এটা দূরে। এরকম আমার কাছে অনেক পয়েন্ট আছে না? তাহলে প্রত্যেকটা কি 1/d করতে পারি, মেক সেন্স? So that's a good solution, right? But we have not using this. Why? আমরা কেন e to the power গেছি ওটা পরে আসি। এগুলা কি একটা ডিস্ট্রিবিউশন হচ্ছে? What is a distribution? When summation of distribution মানে কি? কতগুলি পয়েন্ট, এটা কখন ডিস্ট্রিবিউশন হয়? যদি এর যোগফল 1 হয় আর they are in the range of 0 to 1. Is this a distribution? No. How can we create a distribution from a ensemble of numbers? Dividing them by the summation. So I can do that, right? So what I could have done, I could have easily taken those d, 1/d, and then 1/dj, and then sum of 1/dj. সবগুলি ভাগ করলে কি তাহলে আমাদের কি একটা নেইবারহুড চলে আসতো না? মেক সেন্স? সো এই যে 1 আর 1/3, এটাকে 1 কে ভাগ করব কি 1 plus 1/3, আর 1/3 কে ভাগ করব 1 plus 1/3. Now these two will be distributions, but we have all points সবগুলো জন্য কাজ করতে হবে, রাইট? আচ্ছা, তো এটা একটা সলিউশন, বাট এখানে আমরা এটা করি না। আমরা কি করেছি? we have taken d square, so আমি যদি জাস্ট d square করে দিই, will that make sense? That makes sense. এখানে আমরা কি ডিসটেন্সটাকে আরো গুরুত্বপূর্ণ করে তুলতেছি। ডিসটেন্স স্কয়ার মানে কি তুই যত দূরে তোমার মেম্বারশিপ বা তোমার নেইবারহুড কি আরো পানিশ ঢুকছে। d square is better than d, right? The d cube কেন না, বেশি হয়ে যাচ্ছে, ওটা হার্ড মেম্বারশিপের মধ্যে হয়ে যাবে, d cube নিয়ে ফেলবে, রাইট? কিন্তু আমরা d square ও নেই না, d cube ও নেই না, আমরা কি নিছি e to the power minus d square. So that's that soft thing. আমরা সফট কেমিস্ট্রি ক্লাসটারে কি একই জিনিস দেখছি না? So that gives you an idea. তাহলে e to the power d square, তার মানে e to the power minus d square, তার মানে যত d বেশি হবে তত কি ভ্যালুটা ছোট হবে, যত d কম হবে তত এই ভ্যালুটা কি বড় হবে, and then they are normalized by all the sums. Make sense? তাহলে আমরা কি চাইবো? আমরা চাইবো প্রত্যেকটা পয়েন্টের জন্য এই নেইবারহুডে ইনপুট নেইবারহুডে যারা ছিল pij আর আউটপুট নেইবারহুডে যে pij, এই দুইটা কি সিমিলার হওয়া উচিত। নাও উই আর টকিং অ্যাবাউট ডিস্ট্রিবিউশনস। প্রথম যখন আমরা ইনপুট ডিস্ট্রিবিউশন দেখতেছি, মানে হচ্ছে ইনপুট কোঅর্ডিনেট সিস্টেম, সেখানে আমি খুব সহজেই pij এগুলো বের করতে পারবো না? সাপোজ আই এম গিভিং ইউ সাম কোঅর্ডিনেটস, তাহলে আপনি খুব সহজেই কি প্রত্যেকটা পয়েন্টের সাথে প্রত্যেকটা পয়েন্টের ডিসটেন্স বের করে ফেলবেন, এবং প্রত্যেকটা পয়েন্টের জন্য কি pij বের করা যাবে। pij means p1 to all the elements, p2 for all the elements, তাহলে pij বের হয়ে গেল। এইবার আমি বলতেছি এইবার নতুন একটা কোঅর্ডিনেট সিস্টেমে যাব, তাহলে এই ফার্স্ট পয়েন্ট ইন দ্য ফার্স্ট কোঅর্ডিনেট সিস্টেম উইল বি কনভার্টেড টু সাম আদার পয়েন্ট ইন দ্য p1, তার জন্য কি নতুন নেইবারহুডে কি আরেকটা p1 পাওয়া যাবে। তাহলে প্রথম p1 তার যে নেইবারহুড, ইটস আ ডিস্ট্রিবিউশন, দিস ইজ a probability distribution. তো নতুন কোঅর্ডিনেটে গেলেও কি আরেকটা probability distribution পাওয়া যাবে, and this new kind of dimensional redirection will ask you to find such coordinate system where this input pij and the output pij stays similar. Multi-dimensional scaling আমরা কি করছিলাম? Distance between all possible points were similar. এখানে বলছি input neighborhood আর output neighborhood should be similar. তার মানে আমরা বলছি কি pij in the input space should be similar to pij in the output space. তাহলে একটা ডিস্ট্রিবিউশন আর একটা ডিস্ট্রিবিউশনের সিমিলারিটি মেট্রিক লাগবে আবার, তাই না? and Euclidean distance will not help you in this case. Euclidean distance কাজ করবে না, কারণ এটা ডিস্ট্রিবিউশন, এটা কি আরেকটা ডিস্ট্রিবিউশন। হাউ ক্যান আই কম্পেয়ার বিটুইন দিস টু ডিস্ট্রিবিউশন? ওই যে প্রথম যে কোশ্চেনটা করছিলাম যে দুইটা ডিস্ট্রিবিউশনকে আমি কিভাবে কম্পেয়ার করতে পারি। I have 10 students, 10 CGPAs, I have another 10 students, 10 CGPAs, or distribution of the CGPAs. Now how can I compare these two groups? Pij in the input space and Pij in the output space. এটা তো বুঝছি, right? So here is the Pij, the input neighborhood, and Pij in the
আউটপুট নেইবারহুড সো বিফোর আমাদের এই পয়েন্টটা ছিল এখানে and these were my neighbors soft neighborhood and after the conversion নতুন স্পেসে গিয়ে কেউ কেউ কাছে আসছে কেউ কেউ দূরে চলে গেছে and all those things are happening right আমার দরকার হচ্ছে এখানকার প্রত্যেকটা পয়েন্টের জন্য এখানকার যে নেইবারহুড আর এখানের যে নেইবারহুড এই দুইটা ডিস্ট্রিবিউশন কি যাতে সিমিলার হয় তাদের মধ্যে ডিফারেন্স যাতে মিনিমাইজ করতে পারি এরকম আউটপুট স্পেস আমার দরকার ইনপুট স্পেস মে বি 100 ডাইমেনশনস আউটপুট স্পেস মে বি 2 ডাইমেনশনস কেন 2 ডাইমেনশন চাই আমি দেখতে সুবিধা হবে বা 3 ডাইমেনশন পর্যন্ত আমি ভিজুয়ালাইজ করতে পারি দেখতে সুবিধা হবে কিংবা আরো কম 10 ডাইমেনশনস তাহলে আমি মেশিন লার্নিং বানাতে পারবো একটা সহজ make sense so this is the idea behind a new type of dimensional redirection algorithm which we call the neighborhood embedding right neighborhood embedding algorithm টা কি algorithm টা বলছে stochastic neighborhood embedding in short we can call it SNE how does that work PC রাইডার কি ছিল আমি যদি জাস্ট ইভলিউশনটা দেখি PC রাইডার ছিল x থেকে z এ যাব in a way so that নিচের দিকে যারা প্রিন্সিপাল কম্পোনেন্ট আছে তাদের যে প্রজেকশন ওগুলোকে মিনিমাইজ করছি আমরা then we went to MDS was multi-dimensional scaling what is the idea idea ছিল ইনপুট স্পেসে যে ইকুইভ্যালেন্ট ডিসটেন্স আউটপুট স্পেসে যে ইকুইভ্যালেন্ট ডিসটেন্স এই দুটোকে মিনিমাইজ করছি এখন বলতেছি না ইনপুট স্পেসের যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ নেইবারহুড শুড বি ইকুয়াল টু আউটপুট স্পেসের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এটার জন্য আমরা একটা মেজারমেন্ট লাগবে how different are two probability distributions for that we are going to use this metric which we call the KL divergence এটা হচ্ছে Kalbeck-Leibler divergence KL divergence কি করে KL divergence হচ্ছে দুইটা ডিস্ট্রিবিউশন how different they are ওইটার একটা মেজারমেন্ট and this is the definition looks ugly আমরা যদি একটু সহজ করার চেষ্টা করি তাহলে আমরা ট্রাই করতে পারি সাপোজ আমার একটা ডিস্ট্রিবিউশন আছে সে আমার ডিস্ট্রিবিউশনটা ছিল এরকম 0.3 একটু বড় করে দিলাম 0.4 দিস ইজ মাই পি এটা ডিস্ট্রিবিউশনটা একটা 0.3 0.4 আরেকটা ডিস্ট্রিবিউশন দেখলাম এরকম আছে যেটা হচ্ছে 0.25 0.25 and 0.5 নাও KL ডাইভারজেন্সের কাজ হচ্ছে এই দুইটা ডিস্ট্রিবিউশন একটা আরেকটা থেকে কতটা আলাদা এটা বের করা সেই যে ফর্মুলা কি বলতেছে ফর্মুলা বলতেছে যে এটা হচ্ছে আমার এই যে তাহলে ফর অল পসিবল থিংস হিয়ার রাইট তারপরে আমার এখানে এই যে ভ্যালুগুলো তারপরে একটা ডিস্ট্রিবিউশন হচ্ছে P আর একটা কি Q so for each of this P এখানে কি প্রত্যেকটা বদলে গেছে তাই না 8.3 হয়ে গেছে 0.2 0.4 হয়ে গেছে কি 0.5 এবং এইটা একটা অ্যাসিমেট্রিক ডিসটেন্স মেজার তার মানে হচ্ছে এই KL ডিভারজেন্স হচ্ছে P with Q which means KL of PQ might not be equal to KL of between Q and P right এটা মিন করে যে Q কতটা ডাইভার্স ফ্রম P অথবা P কতটা ডাইভার্স ফ্রম Q প্রথমটা মিন করে Q কতটা ডাইভার্স P থেকে আর পরেরটা মিন করে P কতটা ডাইভার্স Q থেকে দ্যাটস ওয়াই দে আর অ্যাসিমেট্রিক সো দে উইল গিভ অ্যান আইডিয়া যে দুইটা কতটা ডিফারেন্ট তাহলে আমি যদি এখানে এটা বসানোর চেষ্টা করি সাপোজ ফর অল পসিবল রাইট তাহলে আমরা পয়েন্ট আমি যদি এটা 0.3 and then log উপরে 0.3 নিচে কি 0.25 log means log E and then summation for again I put this 0.3 value 0.25 make sense all possible pair of values এর জন্য তাহলে আমার যে ইনপুট যে ডাইমেনশনটা আছে Pij হচ্ছে আমার কি একটা পয়েন্ট I তার জন্য আমার যে নেইবারহুড ডিস্ট্রিবিউশন আর ঠিক আমার যতগুলো নেইবার ছিল যে all my neighbors which I called J তারা প্রত্যেকই কি ইনপুট স্পেসে আমি দেখতে পাচ্ছি তাদের আমার ডিস্ট্রিবিউশনটা তার প্রত্যেকই কি নতুন স্পেসে কি আবার আমার নেইবার বাট উইথ সাম ডিফারেন্ট নেইবারহুড ডিগ্রিজ সো দোজ আর QIJ তাহলে আমি যদি এখন একটা I কে পিক করি তাহলে একটা I এর জন্য কি I have a group of J's then P
pij তার মানে pij that means আমার যদি 10টা পয়েন্ট হয়, then for the first point I have 9 neighbors, for the second point again I have 9 neighbors, for the third point again I have 9 neighbors. তাহলে এটা একটা 2 dimensional লুপের মধ্যে চলবে না, and then it will create the sum of all those divergences. Make sense? আমি যদি উল্টা করে দিতাম q থেকে p তাহলে কি ডিফারেন্ট হইতো না? কেন ডিফারেন্ট হতে বোঝা যাচ্ছে? কারণ কি? কারণ হচ্ছে এই যে লগ এর মধ্যে কি আমরা দেখতে পাচ্ছি শুরুতে কি আছে p আর নেক্সটে কি আছে p/q, উল্টাটা তো নাই, রাইট? দ্যাটস ওয়াই দিস ইজ অ্যান অ্যাসিমেট্রিক থিং। সো আমাদের এই কে ডাইভারজেন্স ইউজ করি আমরা, এবং আইডিয়াটা হচ্ছে এবং p এবং q এর মধ্যে যতটুকু ডাইভারজেন্স কমানো যায়। এই মেথডটার নাম হচ্ছে স্টোকেস্টিক নেইবারহুড এমবেডিং, SNE। SNE কি করতেছে? একটা লোয়ার ডাইমেনশনে এদেরকে জায়গা দেওয়ার চেষ্টা করতেছে with a goal that input ডাইমেনশনে যে probabilistic neighborhood আর আউটপুট ডাইমেনশনে যে probabilistic neighborhood এই দুটোর মধ্যে ডাইভারজেন্স কম হবে। While doing that, again we face a problem. That problem is lower dimensionটা তো ছোট ডাইমেনশন, ফলে এখানে ক্রাউডিং তৈরি হয়ে যায়, এবং এখানে আমরা ডিসটেন্সকে পাতা দিচ্ছি না, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশনকে পাতা দিচ্ছি। তো এরকম হবেই যে নতুন ডাইমেনশনে গিয়ে জিনিসপত্র কি কাছাকাছি চলে আসবে, তাই না? এটাকে ক্রাউডিং প্রবলেম বলে। কারণ আমি একটা 3D রুম থেকে যদি আমি এটা কি সুন্দর একটা 3D রুম, তাই না? এই সেম স্পেসকে যদি আমি এখন বসাই দিতাম তাহলে আপনারা অনেক বেশি ক্রাউডেড হয়ে যেতেন না? অবভিয়াস, একটা অ্যাক্সেস দাঁড়িয়ে দিচ্ছি আমি, বা দুটো অ্যাক্সেস দাঁড়িয়ে দিচ্ছি, তাহলে ক্রাউডেড হয়ে যায়। দেন এগেইন নেইবারহুড প্রপার্টিজ বজায় রাখতে হয়, এবং ইটস অ্যামং অল পসিবল পয়েন্টস, সো ইট বিকামস ক্রাউডেড। এই ক্রাউডিং দূর করার জন্য there is a slight modification that is done which is called cse. So they use the t distribution rather than assuming that these distributions are coming from normal distribution. They assume this is coming from t distribution. T distribution এর সাথে এই normal distribution ডিফারেন্স কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এখানে। So this is the normal distribution. T distributionটা আরেকটু স্প্রেড। যদি কেন t distribution ইউজ করি আমরা? কারণ আমাদের স্যাম্পলের দিকে আমরা তাকাই থাকি, আমাদের পপুলেশন থাকে না। আমরা জানি যে যত বেশি স্যাম্পল বাড়ে তত কি আমার মিনটা কি আস্তে আস্তে পপুলেশন মিনের কাছাকাছি হয়। কিন্তু আমরা যখন বাস্তবে কাজ করি তখন আমরা এই রেটটা নিয়ে কেন করতে হয় কাজ? কারণ হলো আমাদের স্যাম্পল অনেক ছোট হয়, এবং ছোট হলে আমরা এই যে টেইলটাকে একটু elongated টেইল থাকে that allows less crowding. আমি ডিটেইলসে যাচ্ছি না, it's a statistical method, but আইডিয়াটা ছিল যে নেইবারহুডগুলোকে এমন ভাবে এমবেডিং করা so that we are reducing this function, এবং এটাকে আমরা gradient descent নামে একটা অ্যালগরিদম আছে, সেই অ্যালগরিদমটার মাধ্যমে এই ফাংশনটাকে আমরা this is differentiable, so that's why we can use scale divergence with neural networks or any kind of gradient descent based optimization algorithms, and that's why we call it stochastic. Why stochastic? Because it will not give you the same answer every time. এটা একটা random initialize করে তারপর হচ্ছে কাজ করে। So this is SNE, neighborhood embedding. Why stochastic? Because it uses the gradient descent. নতুন যে কোঅর্ডিনেট গুলো আসবে এগুলো gradient descent এর মাধ্যমে অপটিমাইজ করার চেষ্টা করবে। আর এটা একটা প্রবলেম ছিল ক্রাউডিং প্রবলেম, this is solved by using a heavy tailed t distribution. এই পার্টটা আমাদের বাকি ছিল, কেমন? So TSD is a very useful tool, but currently TSD এর মতন আরেকটা খুব পপুলার টুল তৈরি হচ্ছে, ওটার নাম হচ্ছে, ওটা আমরা এই ক্লাসে পড়তেছি না, UMAP তৈরি হচ্ছে, সেটারও 5-10 বছর হয়ে গেছে মনে হয়, TSD আরো আগে। আমরা মিডের পরে আরো কিছু ভিজুয়ালাইজেশন দেখব যে আরো ভালো কিভাবে ভিজুয়ালাইজেশন করা যায়, কারণ ডেটা ইজ হাই ডাইমেনশনাল, অনেক জিন, সেগুলোকে ভিজুয়ালাইজ করতে পারতে হবে। So that ends our today's target what we had. ইনটিউশন তো পাইছি নাকি? তো এখানে ম্যাথ খুব বেশি নাই, ইনটিউশন গুলো লাগবে, আমি কিছু প্র্যাকটিস প্রবলেম দিয়ে দেব না, সেগুলো একটু দেখে দেখে আসতে হবে।
মিডের জন্য আমরা আবারও বলতেছি প্র্যাকটিস প্রবলেমগুলো দেখলেই হবে। ভেরিয়েশনস আই ক্যান ক্রিয়েট ভেরিয়েশনস, নরিনার ফারিয়া হচ্ছে খুব ভেরিয়েশন যাচ্ছে, প্রবলেমের সংখ্যাই বাড়বে, ওকে, বাট ওই যে ওভার বলতে দরকার নেই। তো সলভ দেম স্যার স্লাইডের অ্যামাউন্টটা কমাই দিন স্যার। হ্যাঁ স্লাইডের অ্যামাউন্টটা কমাই দিন। স্টাইলের অ্যামাউন্ট আর তো কমানোর কিছু নাই। মানে আমাদের সিলেবাস কি? সিলেবাস হচ্ছে ফার্স্ট টাইম কি দেখছিলাম আমি, let me reiterate the syllabus. ফার্স্ট টাইম কি দেখছিলাম? স্ট্রিং ম্যাচিং বেসিক্যালি আমরা দেখছিলাম, তাই না? অরিজিন অফ রেপ্লিকেশন। সো আমরা প্রত্যেকটা টপিক পড়ার সময় আমরা একটু বায়োলজিক্যাল মোটিভেশন বোঝার চেষ্টা করব যে why this problem is important to solve in biology. Biology the problem of dr. Secondly, we try to understand how come this is a computational problem. It's a biology problem, এটা কম্পিউটার সায়েন্সের প্রবলেম হলো কি হবে, রাইট? থার্ড থিং, কম্পিউটার সায়েন্সের যে অ্যালগরিদমটা পড়তেছি ওইটা ভালো মতো বোঝা, ওইটা আমাদের জন্য তো ইজিয়ার থিং, রাইট? বায়োলজিক্যাল মোটিভেশন behind the problem, origin of replication খোঁজা দরকার কেন? সেকেন্ডলি, এই origin of replication আদৌ কি কোনো কম্পিউটার সায়েন্স প্রবলেম? হাউ, রাইট? এন্ড দেন থার্ড থিং হচ্ছে ওই যে আমার স্ট্রিং ম্যাচিং এর প্রবলেমটা ভালো মতো বোঝা, রাইট? সেকেন্ড ক্লাসে আমরা কি করেছি? রেগুলেটরি মোটিভ ফাইন্ডিং। We are given a group of DNA sequences. এই গ্রুপ অফ ডিএনএ সিকোয়েন্স থেকে আমরা কি এমন একটা প্যাটার্ন খুঁজতেছি যে প্যাটার্নটা রিকার করে প্রত্যেকটার মধ্যে, বাট প্রবলেমটা ছিল কি সেম স্ট্রিংটা আমরা পাই না, ওই স্ট্রিংটা একটু মিসম্যাচ হয়, তাই না? নাও এটা আবারও তিনটা জিনিস বায়োলজিক্যালি এটা কেন দরকার? রেগুলেটরি মোটিভ জিনিসটা কি ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের হিসাবে পরিচিত, তাই না? ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলো ওইখানে গিয়ে বাইন্ড করে, সো এটা বোঝা দরকার যে এটা বায়োলজিক্যাল মোটিভেশন থেকে। সেকেন্ড থিং, ইজ দিস এ কম্পিউটেশনাল প্রবলেম? We are going to look for a common substring among all these strings. কিন্তু সাবস্ট্রিংটা আবার এক্স্যাক্টলি পাবো না, অ্যাপ্রক্সিমেটলি পাবো, তাই না? যে জন্য কি আমাদেরকে কম্পিউটার সায়েন্সের উই ক্যানট সলভ ইট বাই, মনে আছে যে আমরা ব্রুট ফোর্সে পারতেছিলাম না, কারণ ব্রুট ফোর্সে ইট টুক এক্সপোনেনশিয়াল টাইমস। এজন্য আমরা কি স্ট্যাটিস্টিক অ্যালগরিদম দিয়ে গেলাম, দুইটা অ্যালগরিদম দেখেছি আমরা, একটা হচ্ছে EM মন্টে কার্লো, একটা হচ্ছে গিভ স্যাম্পলিং which is a better version of মন্টে কার্লো। ওটা নাম দিয়ে তখন EM বলি নাই, তাই না? ইচ্ছে করে বলি। আরেকটা দেখছিলাম গ্রিডি, যেটা আসলে কাজ করে, গ্রিডিটা দ্রুত গিয়ে কি আটকে যায়, আর ওইটা নেসেসারি আমরা কি দেখছি প্রোফাইল স্কোরিং এটসেট্রা অল দোজ থিংস। বোঝা যাচ্ছে? এই কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার করে আসবো। থার্ড ক্লাস আবারও কম্পিউটার সায়েন্স ওয়াজ ইজি, অয়েলার পাথ প্রবলেম, তাই না? হ্যামিল্টনিয়ান পাথ প্রবলেম। বাট তার আগে কি দুটো পার করতে হবে, একটা হচ্ছে why this is a computer science problem, আর ফার্স্ট হচ্ছে why we need to solve this। বায়োলজিস্টরা পারে না? পারে না, পারে না, কারণ তারা ডেটা তৈরি করে, ডেটাগুলো জোড়া দিতে পারতেছে না। দ্যাটস why we need computer science. So first of all, why this is important? জিনোম অ্যাসেম্বলি অত্যন্ত ইম্পর্টেন্ট, নাহলে আমার হোল জিনোম সিকোয়েন্সিং হবে না। তারপর how computer science is solving this problem. Thirdly, what is the computer science algorithm that is being used to solve this problem? তিনটা টপিক শিখছি আমরা, অরিজিন অফ রেপ্লিকেশন, মোটিভ ফাইন্ডিং, জিনোম অ্যাসেম্বলি, 1 2 3 3 চ্যাপ্টারস অফ দা বুক, তাই না? এরপরে যে টেকনিকটা আমরা দেখতে শুরু করেছি, আমরা একদিন মনে হয় সময় নিয়েছিলাম কিছু রিয়েল রিড দেখার, আর কি কিছু রিয়েল জিনোমের মধ্যে সার্চ করে দেখতেছিলাম। দেন আমরা বুঝলাম যে আসলে রিডগুলো কি এরোরাস, কারণ আমি যে রিডগুলো নিচ্ছি আমার যদি রেফারেন্স জিনোম থাকে আমাকে খুঁজতে হবে রেফারেন্স জিনোমে কোথায় কোথায় পাওয়া যায়, এবং এটা আরেকটা কারণে দরকার, শুধুমাত্র জিনোম সিকোয়েন্সিং এ না, আরএনএ-সিকেও কি এটা দরকার, কারণ আরএনএ-সিকেও আমাকে ছোট ছোট ভ্যালু দিবে, স্প্লিট দিবে, ওগুলো দেখতে হবে জিনের মধ্যে কোথায় ছিল, ওই ডিএনএ সিকোয়েন্সের মধ্যে কোথায় ছিল। সো এই যে ছোট স্ট্রিংটাকে আমরা একটা বড় স্ট্রিং এ খুঁজতেছি, এই প্রবলেমটা কি needed for reference based genome assembly and also for RNA-seq data, তাই না? That's why আমরা একটা গ্রুপ অফ অ্যালগরিদম দেখলাম, ডেটা স্ট্রাকচার দেখলাম, মনে আছে? ইন্ডেক্স বেসড, হ্যাশ টেবিল ইউজ করা, মাল্টি ম্যাপ ইউজ করা, ডু ইউ রিমেম্বার? তাহলে এই প্রবলেমটার নাম কি? প্রবলেমটার নাম হচ্ছে রিড অ্যালাইনমেন্ট এন্ড রিড ম্যাপিং। DNA sequencing machines give me reads, but these poor biologists, they do not have any way to know from where this read is coming from. So they need a computer science algorithm to find out. So আমি তো একটা নাইভ ম্যাচিং করতে পারতাম, তাই না?
টাইপ ম্যাচিং কাজ করে না। কেন কাজ করে না? টাইপ ম্যাচিং ইজ এক্সপেন্সিভ ফার্স্ট অফ অল। সেকেন্ডলি এক্সাক্ট ম্যাচ কাজ করে না। কারণ কি? এক্স্যাক্টলি ওই রিডটা নাও পাওয়া যেতে পারে। Why? Two reasons. Number one, biologically কি এগুলো মিউটেট করে। Number two, রিডিং এও কি এরর থাকতে পারে। তাহলে আমাকে একটা ইঞ্জিনিয়ারিং সলিউশন দরকার। That solution was approximate matching using the naive algorithm. দুটো জিনিস দেখলাম আমরা, একটা হচ্ছে Boyer-Moore, which is the fastest algorithm so far we know. Secondly, Boyer-Moore use করে আমরা কিভাবে approximate matching করতে পারি using all those pattern stuff, তাই না? ওই ইন্ডেক্স টেবিল থাকবে। This was our fourth topic, read mapping and read alignment. Fifth topic was clustering. Sixth topic was dimensionality reduction. এই ছয়টা টপিক আমাদের। আর প্রত্যেক টপিকে আমরা we are asking the same question. মানে না পারবো না। ছয়টা টপিক তো আমাদের, তাই না? ক্লাস্টারিং, ডাইমেনশনাল রিডাকশন, রিড অ্যালাইনমেন্ট, জিনোম অ্যাসেম্বলি, মোটিভ ফাইন্ডিং আর অরিজিন অ্যাপ্লিকেশন কি আছে? কিছু। অ্যালগরিদম গুলো এই নতুন করে অ্যালগরিদম দেখি সব ডাটা স্ট্রাকচার কোর্সে পড়ানো এগুলো। আমরা প্র্যাকটিস প্রবলেম কেন দিয়েছি? সো দ্যাট ইউ আর নট অ্যাফ্রেড অফ ফেসিং দ্য মিড এক্সাম। So I already kind of promised যে প্র্যাকটিস প্রবলেম থেকে আসবে। আর কি করতে পারে? হুবহু দিব না, হুবহু দেওয়া ঠিক না। কেউ জানবে না। আচ্ছা, ওই যে ওই তিনটা কেউ জানবে না। আমি আর একটা জানবো। এটা আমাদের লক্ষ্য। তিনটা জিনিস: biological motivation, how computer science is solving that problem, and the algorithm itself. এই তিনটা জিনিস পড়ে আসলে আমার মনে হয় কোনো সমস্যা হবে। ওকে? ট্রাই তো করেন। স্যার অ্যাসাইনমেন্ট ডেডলাইন তো ছিল তো। একটা দিন যদি বাড়তে রাখতে মিটার করে দিয়ে লাগবে। মিডিয়া করে স্যার বৃহস্পতিবার পর্যন্ত। আচ্ছা, ফর্ম তো মনে অন আছে, তাই না? ফর্ম এখনো খোলা আছে। ফর্ম বন্ধ করব না। ফর্ম বন্ধ করব না। একটা সময় গিয়ে বন্ধ করব। Have you have to assess them, right? Okay, since you are saying, but deadline হচ্ছে deadline, এবং দেখেন এই জিনিসটা কত আগে আমরা ডিক্লেয়ার করেছি না? এগুলা বাস্তব জীবনে কি এগুলা করলে you face troubles. ওই দেখছেন শুরু করেছিলাম যেটা দিয়ে, in the society we are supposed to get services in time, right? We don't get. Why? আমি আপনাকে দায়ী করতেছি না, কিন্তু আমাদের অভ্যাসটাই নাই। I'm not blaming you, but thing is ওই যে যদি ওই বিমানটা সার্ভিস হইতো ঠিক মতো, তাহলে হয়তো বা আগেই ত্রুটি ধরা পড়তো। I am just saying this things, মানে কালকে থেকে কিছুই ভালো লাগতেছে না আসলে, রাইট? ওকে, অল দ্য বেস্ট ফর ইওর এক্সামস। আমরা অবশ্যই রিভিউ ক্লাস নিব 26 তারিখ না 27 তারিখ। পরীক্ষা কবে? 8 27 হচ্ছে আমরা নিব। সাথে সাথে উইক 30 হবে। না আমরা কি বলছিলাম শুরুতে 25 হবে। ও আমরা 40 হাতে নিব, 40 কে কনভার্ট করে দেব। 40 নিব, 40 হলে সুবিধা। দেন আমরা এটা কনভার্ট করে 25 নিয়ে নেব। Which important practice problems. Exactly that. হ্যাঁ? সেটা ভালো তো, কিছু মার্কস পাওয়া যায়। মুখস্থ দিতে আসবে না। কিভাবে কাজ করে? সিমুলেশনে কিছু কোশ্চেন দিয়েছি না আমি প্র্যাকটিস প্রবলেমে, তাহলে ওগুলো করতে হলে কি আমরা অ্যালগরিদমটা জানতে হবে। পরীক্ষায় অ্যালগরিদম মুখস্থ লিখতে আসবে না। বুঝলেন? না 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 না, আমাকে জাস্ট জানাবেন কি আনতে চান, আমি মুখস্থ দিয়ে দিব। আইটা ধরে